আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 6 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণের রসকসীন মুখ দেখে এবার সালমা হাসি আটকাতে পারলেন না। জোর করে একটা বাটি তার সামনে এগিয়ে দিয়ে বললেন, এমন করে মুখ ঝুলিয়ে রেখেছিস কেন বাপু? তুই কি দিন দিন ছোট বাচ্চা হয়ে যাচ্ছিস? তোর জন্য তো রেঁধেছি, আজ আর বিরক্ত হবি না, খেয়ে দেখ, সত্যি দারুণ হয়েছে। শ্রাবণের মুখে কিছু না বললেও চামচ হাতে নিল আর চোখে ধারাকে দেখলো। মেয়েটা কি যেন ভাবছে, কেন ওভাবে বাটির দিকে তাকিয়ে আছে। শ্রাবণ ভ্রুকুচকে তাকিয়ে রইল। খানিক চুপ থেকে হুট করে ধারা মিনমিন করে বলে উঠল, এটা এটা খুব গরম। শ্রাবণ নিজের বাটিতে চামচ চালাতে চালাতে আরেকটু ভ্রুকুচকে তাকালো। সালমা বেগম এবার বললেন, কিছুক্ষণ নাড়াতে থাকো মা, ঠান্ডা হয়ে যাবে, আর একটু গরম হলেই তো খেতে ভালো লাগে। ধারা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। তার বাটিটাও কুলের কাছে রেখে অপলক তাকিয়ে রইল। শ্রাবণ বিরক্ত হচ্ছে, এভাবে কুলের ওপর বাটি ধরে রাখলে কি ঠান্ডা হবে? সালমা বেগম এবার হুট করে কিছু একটা মনে করে পাশের বাসার কোনো এক ভাবির মেয়েকে নিয়ে আলোচনা করা জুড়ে দিলেন স্বামীর সাথে। বেচারা সামিউল শেখও কোনো উপায় না পেয়ে স্ত্রীর পাড়ার কাহিনী শুনতে লাগলেন। অনেকক্ষণ নিজের বাটিতে চামচ চালিয়ে ফু দিয়ে সহনীয় পর্যায়ে নুডলসটাকে আনলো শ্রাবণ। এরপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাবা মায়ের দিকে। আপাতত সালমা বেগম বকবক করতেই ব্যস্ত, আর সামিউল শেখও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে মেকি মেকি হাসছেন আর কথা শোনাচ্ছেন। সুযোগ পেল শ্রাবণ, আর চোখে ধারাকে এক পলক দেখে নিয়ে ফট করে ওর কুলের বাটিটা নিজে নিয়ে নিজের হাতের বাটিটা ধারার কুলে একই জায়গায় রেখে দিল। বিষয়টা এত দ্রুত হলো যে কেউই টের পেল না। কিন্তু আকস্মিক ঘটনায় ধারা হতবিম্বল হয়ে নির্বাক ভঙ্গিতে চেয়ে থাকলো শ্রাবণের দিকে, কারণ সেকেন্ডের মধ্যে মেয়েটার হাতে থাকা বাটিটা ছিনিয়ে নিয়ে নিজের বাটি ধরিয়ে দিয়েছে শ্রাবণ শেখ। শ্রাবণ এবার বাটিটা আবারও নিজের বাটির মতো করে চামচ দিয়ে নেড়ে ফট করে খেতে শুরু করলো। এক চামচ খেয়ে ধারার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। ধারার দৃষ্টি দেখেই বুঝলো মেয়েটা অবাক হয়েছে, তবে অবাক হওয়ার মতো কোনো কারণ খুঁজে পেল না শ্রাবণ। ধারা গরম নুডলস খেতে পারছে না বলেই তো সে নিজেরটার সাথে এক্সচেঞ্জ করলো, এতে অবাক হয়ে থাকার কি আছে? শ্রাবণ আবারও আলোচনা নিয়ে ব্যস্ত থাকা নিজের বাবা মার দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ধারাকে বলল, হা করে তাকিয়ে আছো কেন? আমাকে দেখে কি নায়ক মনে হচ্ছে? ধারা অজান্তেই উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। শ্রাবণ ভ্রু কুচকাতেই ধারা ফটাফট ডানে বায়ে মাথা নাড়ালো, যার অর্থ জোরালো ভাবে না, কোনোভাবেই না, এ হতে পারে না। শ্রাবণ কিছুটা থতমত খেয়ে আরেকটু সতর্ক কণ্ঠে বলল, হা করে না থেকে চুপচাপ খাও, নুডলস ঠান্ডা করে দিয়েছি। ধারা এরপর এক চামচ নুডলস মুখে নিল। আসলেই কিছুটা ঠান্ডা হয়েছে নুডলসটা, খেতেও ভালো লাগছে। শ্রাবণ আর চোখে খেয়াল করলো এবার মেয়েটা খেতে পারছে কিনা। কোনো কথা নেই কারো মুখে, নীরবতা নেমে এলো কয়েক মুহূর্তের জন্য। এদিকে সালমা বেগম নিজের আলোচনার ইতি টেনে বললেন, পাশের বাসা ভাবি এমন নাটক করছে যেন তার মেয়ে খুব ভালো বর পেয়েছে। ছেলেটাকে তো দেখলাম আমি, 1 নম্বরের ছেত্র, দেখেই টিকটকার মনে হচ্ছে, না আছে গুণ না আছে আচার আচরণ। এমন ছেলেকে কেউ কিভাবে পছন্দ করে বিয়ে করে ভেবেই পাই না বাপু। রিলেশন করে বিয়ে করে বোধহয় উদ্ধার করেছে। সামিউল শেখ টেনে টেনে বললেন, তোমার নিজের ছেলে বোধহয় খুব ভালো। সালমা বেগম হতবাক হয়ে চোখ বড় বড় করে বললেন, অবশ্যই, আমার ছেলে তো হীরের টুকরো। ওই শেষরার সাথে তুমি কোন সাহসে আমার ছেলের তুলনা করো? হ্যাঁ, আকাশ পাতাল তফাৎ, আমার ছেলের মতো ছেলে হয় না। সামিউল শেখ স্ত্রীর যুক্তিতে হার মারলেন। তারপর হঠাৎ ধারাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা বৌমা, বলো তো তোমার এই শাশুড়ি ছেলে কেমন? মানে বাহ্যিকভাবে এই গুরুকে দেখে তোমার কেমন মনে হয়? ধারা চোখ বড় বড় করে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ তখন নিচু গলায় কাশলো, বোঝা যাচ্ছিল এবার রেগে উঠবে। শেষমেশ তার বাপমাই মেয়েটার সামনে তাকে গুরু বলল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধারা হেসে ফেললো। এরপর নিজেকে ধাতস্থ করে নরম গলায় বলল, না মানে আমি কিভাবে বলি, আমি তো। সামিউল শেখ মাঝপথে থামিয়ে দিয়ে মুখ কুচকে বললেন, আহা বলোই না, এক পলকে দেখে তোমার কেমন মনে হয়? শুধু বলো ভালো নাকি খারাপ, এক শব্দে জবাব চাই। সালমা বেগম দৃঢ়চিত্তে মাথা নাড়ালেন, তারও জানা চাই। ধারার মনে হলো কেউ তাকে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। ধারার চামচ ধরা হাতটাও কাঁপছে এবার। সে ভীত নয়নে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণের মুখ নামিয়ে রেখেছে বাটির দিকে। চামচ ধরা হাতটাও অকারণে নুডলসে চালাচ্ছে। সে আর চোখে একবার ধারার দিকে তাকালো। মেয়েটা কি তাকে খারাপ বলবে? যদি ভুল করেও খারাপ বলে, তাহলে নুডলস ঠান্ডা করে দেয়া বাটিটা ফিরিয়ে নেবে বলে সিদ্ধান্ত নিল শ্রাবণ। সালমা বেগম ভাবলেন ধারা হয়তো খারাপই কিছু বলবে, অথচ সবাইকে অবাক করে দিয়ে ধারা মিনমিন করে বলল, ভালো, উনি ভালো। ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা। সালমা বেগম আর সামিউল শেখ চোখাচুকি করে হাসলেন। সালমা তো গর্বের সাথে চোখ পাকালেন নিজের স্বামীকে। শ্রাবণ থামলো, চামচ মাঝপথে স্থির। কেন সে জানে না, তবে তার মধ্যে ভালো লাগা কাজ করছে। স্বস্তির শ্বাস ফেলছে অজান্তে। ধারার মুখে হালকা একটা সরল হাসি, একটা নির্ভেজাল প্রশংসা, যেন কোনো প্রত্যাশা নেই, কেবল যা দেখেছে তাই বলেছে। শ্রাবণের সাথে এবার চোখে চোখ পড়ল ধারার। কয়েক সেকেন্ডের জন্যই সে অপলক দৃষ্টির ভেতর যেন কিছু একটা নড়ে উঠল তার ভেতরে। তারপর সে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার গলায় এবার কোনো বিরক্তি ছিল না, শুধু একটু নরম দীর্ঘশ্বাস। সালমা বেগম এবার হুট করে ধারার দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে মাশাআল্লাহ, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি, ধারাকে কত সুন্দর লাগছে। হ্যাঁ রে শ্রাবণ, তুই এসব ড্রেস আরো কয়েকটা এনে দিস তো, তোর পছন্দ আছে বলতে হবে। নুডলস খেতে থাকা ধারা এবার কেসে উঠল। শুধু তারই নয়, বেচারা শ্রাবণের বিষম লেগে বাজে অবস্থা, শোচনীয় পরিস্থিতি। আজব কারবার, আজ কি সবাই বিষম লাগার রুখ হলো নাকি?
একসাথে দুজনকে বিষম লেগে কাশতে দেখে কোনো মতে হাসি আটকে রাখলেন সামিউল শেখ। শ্রাবণ অবাক হয়েছে ধারাকেও কাশতে দেখে, সে কোনো মতে বুকে হাত দিয়ে পানি খেলো। ধারাও শ্রাবণের দেখা দেখি পানি খেলো। তবে অবাক হয়েছে মেয়েটা, কারণ সে আসলেই জানতো যে শ্রাবণ তার জন্য জামাগুলো কিনে এনেছে। লোকটা তার জন্য জামা কিনেছে বিষয়টা হুট করে শুনে বুঝে নিতে পারেনি ধারা, কারণ ড্রেসগুলো আসলেই খুব সুন্দর। অবস্থা স্বাভাবিক করতে সামিউল শেখ কিছুটা মনে করার ভঙ্গিতে বলে উঠলেন, ওহ ভালো কথা শ্রাবণ, শুন আগামী 7 দিন তোর আর অফিসে যেতে হবে না। কয়েকদিন আগে এই কথা শুনলে শ্রাবণ খুশিতে লুঙ্গি ডান্স দিত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন বাইরে না গিয়ে বাড়িতে থাকা মানে পিচ্চি মেয়েটার আশেপাশে থাকা। মেয়েটাকে চোখের সামনে দেখলেই অস্বস্তি হচ্ছে শ্রাবণের, তাই ভ্রুকুচকে বলল, কিন্তু কেন? আমি মোটেও বাড়িতে বসে থাকবো না বাবা। সামিউল শেখ এক গ্লাস পানি খেয়ে বললেন, কথাটা শেষ করতে দাও। আমি বলেছি অফিসে যাবে না, কিন্তু বাড়িতে বসে থাকবে তা তো বলিনি বাপ। ধারাও এবার উৎসুক হয়ে নুডলস চিবোতে চিবোতে তাকালো সবার দিকে। ব্যাপারটা সে বুঝতে আগ্রহী। শ্রাবণ ভ্রুকুচকে জানতে চাইলো, তাহলে? সামিউল শেখ এবার সালমা বেগমের দিকে তাকিয়ে বললেন, ধারার চাচা করিম সাহেব কল করেছিল। গ্রামে নাকি রীতিনীতি আছে যে বিয়ের পর জামাই গিয়ে 7 দিন শ্বশুর বাড়িতে বউসহ থেকে আসে, তো তাই কালকে শ্রাবণকে আর বৌমাকে মোহনপুর পাঠিয়ে দেব। ধারার ফুপু নাকি এসেছে, তাই গিয়ে দেখা করে আসুক। মাথায় বজ্রপাত পড়ল শ্রাবণের। পাগল নাকি? সে গিয়ে গ্রামে 7 দিন থাকবে, তাও আবার এই মেয়েটার সাথে? কখনোই না, অসম্ভব। শ্রাবণের ভেবাচেকা খাওয়া দৃষ্টি দেখেই সামিউল শেখ যা বুঝার বুঝলেন, তাই কঠোরভাবে বললেন, শোনো শ্রাবণ, সবকিছুর একটা নিয়ম আছে। বিয়ে যেহেতু হয়েছে, এখন না গেলে মানুষজন খারাপ বলবে। গ্রামে সবাই জামাই বউকে দেখতে আসবে। এমনিতেও তোমাদের বউ ভাত অনুষ্ঠিত হয়নি, আর তাছাড়া ধারাও একটু গ্রাম থেকে ঘুরে আসুক। আবার কবে যে যেতে পারে তা তো জানা নেই। শ্রাবণ এবার রেগে গিয়ে সুজোরে বলল, কিন্তু বাবা আমি যেতে পারবো না, শুধু ওকেই পাঠিয়ে দাও। আমাকেই কেন যেতে হবে? ওসব ঝামেলা নিতে পারবো না আমি। তাছাড়া গ্রামে থাকতে আমার অসুবিধা হয়। অমন আজপাড়া গায়ে আমি 7 দিন থাকতে পারবো না। ধারার হাতের বাটিটা আবারও কোলে নামিয়ে রাখলো। সামিউল শেখ এবার গম্ভীর হয়ে গেলেন। চশমা খুলে ধীরে ধীরে টেবিলে রাখলেন। চোখের দৃষ্টিটা একেবারে স্থির। ছেলের চোখে চোখ রেখে বললেন, শ্রাবণ, তোমাকে আমি কোনোদিন জোর করিনি। তোমার নিজের মতো বড় হতে দিয়েছি, সিদ্ধান্ত নিতে দিয়েছি তোমাকে। কিন্তু একটা বয়সে এসে মানুষের কিছু দায়িত্ব হয়। তোমার বাবা মা জীবিত আছে, তোমার জন্য সব করে তুমি চাইলে ঘাড় ঘুরিয়ে চলে যেতে পারো। কিন্তু ধারা, ওর তো আর কেউ নেই। আমরা ছাড়া ওর দুনিয়ায় এখন আর কেউ নেই। ওর চাচার বাড়িটাই এখন ওর বাপের বাড়ি হলেও ওখানে আর থাকবে না। আর তুই তোর বউয়ের সঙ্গে শ্বশুর বাড়িতে যেতে পারিস না? 7 দিন কিসের এত আপত্তি বলতো? সারা জীবন তো থাকতে বলছি না। শ্রাবণ জোরে জোরে শ্বাস নিয়ে বলল, বাবা তুমি জানোই না, ওখানে গেলে মানুষজন কত প্রশ্ন করবে। ওর সাথে স্ত্রীর মতো আচরণ করতে হবে। আমি নিজেই মানতে পারি না, একঘেয়েমি লাগে সব। আমি কোথাও আটকে থাকতে পারবো না বাবা। সালমা বেগম এবার হালকা রাগের গলায় বললেন, তুই আটকে থাকবি না বলেই কি মেয়েটা সারা জীবন গুটিয়ে থাকবে? এতদিন হলো বিয়ে হয়েছে, একটা মেয়ে স্বাভাবিক হতে একটু সময় লাগে না? শুধু নিজের কথা ভেবে বলিস না শ্রাবণ। শ্রাবণ বিরক্ত হয়ে দাঁড়ালো, তারপর বলল, আমি ওসব বুঝি না মা। আমি পরিষ্কার বলছি, আমি এই নাটকগুলোতে নেই। যদি যেতে হয় ও যাক, আমি যাব না। এবার সামিউল শেখ ধৈর্য হারিয়ে বেশ গম্ভীর গলায় বললেন, তুই যাবি, কারণ তোর যাওয়া দরকার। এটা শুধু একটা রীতি না, মানুষের মুখ বন্ধ রাখার জন্য না। এই মেয়েটা তোকে নিজের স্বামী বলে মানুক আর নাই মানুক সম্মান করছে, তুই তার পাশে দাঁড়াবি না? তাহলে আমাদের মুখ দেখানোর আর জায়গা থাকবে না। আর গ্রামে যারা আছে তারা তোকে দেখে ধারার মর্যাদা বুঝবে। তিনি আবার নিচু গলায় বললেন, মা মরা একটা মেয়ে, ওর জীবনটা তোকে দিয়েই নতুন করে শুরু হয়েছে, আর তুই 7 দিনের জন্য ওর পাশে দাঁড়াতে পারবি না? এই কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ করে থাকলো। মনে মনে অজুহাত খুঁজলো, তারপর ধীরে ধীরে বলল, বাবা আমি তো অফিসের কাজ মানে মিটিং। সালমা বেগম চোখ পাকিয়ে বললেন, অফিসে তো যাচ্ছ না, অফিসেই তো বলেছে রেস্ট নাও। তুমি এখন আবার অফিসের অজুহাত দিচ্ছ? তোমার মতো ছেলে কি এমন কাজ করে যে অফিসে না গেলে তো কোম্পানি বন্ধ হয়ে যাবে? তোমার ছোট আব্বু আছে তো। শ্রাবণ এবার গলা চড়িয়ে বললেন, আচ্ছা ধরো আমি অসুস্থ হয়ে পড়ি, তখন কি হবে? ওই গায়ের মধ্যে গেলে সর্দি লেগে যায় আমার। সামিউল শেখ ঠান্ডা গলায় হেসে বললেন, তাহলে তো একদম যেতেই হবে। ওখানে পাকা ঘর, ফ্যান আছে, খাবার আছে। এখানকার গ্রাম আগের মতো না। আর তুই যদি জ্বরেও পড়িস, তারা তোকে দেখে রাখবে। নতুন বউয়ের একটু অভিজ্ঞতা হোক। তারা এতক্ষণ চুপ করে বসেছিল, মাথা নিচু করে কথাগুলো শুনছিল। মন খারাপ লাগছে ওর। শুধু শুধু ওর জন্য একটা মানুষকে এত বিরক্ত হতে হচ্ছে। বিষয়টা খুবই কষ্ট দিচ্ছে ওকে। অজান্তেই কান্না পেল তার। এই জীবনে তো সারা জীবন কারো না কারো বোঝা হয়ে থেকেছে, আজও বোঝা হয়ে থাকতে হচ্ছে। তবে এটা ঠিক, তারার বাড়িতে যেতে ইচ্ছে করছে। ওই বাড়িতে তার ছোট ছোট 2টো চাচাতো বোন আছে। ছোটবেলায় খেলার সাথে একমাত্র বান্ধবী জান্নাতি আছে। তাদেরকেও দেখতে খুব ইচ্ছে করছে ধারার, কিন্তু এই মানুষটাকে বিরক্ত করতে মন চাইল না। এবার হঠাৎ করে ধারার মাথা তুলে একটু দ্বিধাভরা গলায় মিনমিন করে বলল, বাবা আমি একাই যেতে পারবো। আপনাদের কোনো সমস্যা হলে শুধু আমায় গাড়িতে উঠিয়ে দিলেই হবে। সালমা শেখ শুকনো ঢুক গিললেন। মেয়েটার চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছেন তিনি। নিশ্চয়ই শ্রাবণের ব্যবহারে কষ্ট পেয়েছে। সামিউল শেখ সঙ্গে সঙ্গে গলা চড়িয়ে বললেন, না বৌমা তুমি একা যাবে না। জামাই ছাড়া কেউ মেয়েকে একা পাঠায় না। আর শুধু জামাই না, ও তোমার স্বামী হয়, অভিভাবক। ধারা মাথা নামালো। শ্রাবণ দাঁড়িয়ে থেকে এবার আর কোনো কথা খুঁজে পেল না। অজুহাত ফুরিয়ে গেছে। মুখে বিরক্তি থাকলেও সে বুঝেছে এইবার আর না বলার
বলার সুযোগ নেই। সে একটানা তাকিয়ে রইল কিছুক্ষণ সবার দিকে, তারপর মুখের কোণে ঠোঁট কামড়ে ধীর গলায় বলল, ঠিক আছে যাব, কিন্তু তার আগে বলে রাখছি আমি কোনো নাটক করতে পারবো না, কম কথা বলবো, কারোর সাথে মিশবো না। সামিউল শেখ হেসে হেসে বললেন, তাই করেই এসো, তোমার মুখ দেখতে তো কেউ আসবে না, সবাই তো আসবে তোমার বউকে দেখতে। শ্রাবণ এবার থতমত খেয়ে চুপ করে গেল। ধারার আর ভালো লাগছে না, সত্যি খুব কষ্ট হচ্ছে। এভাবে মানুষটাকে বিরক্ত করতে মন চাইছে না তার। মনে মনে চিন্তায় পড়ে গেল ধারা। চাচি কি লোকটার সাথে ভালো ব্যবহার করবে, ঠিকঠাক আপ্যায়ন করবে তো? ধারার চিন্তা যেন থামতেই চাইছে না। শ্রাবণের মুখের প্রতিটি ভাঁজ, তার বিরক্ত গলা, চোখ নামিয়ে নেওয়া, সবকিছু এমন তীক্ষ্ণভাবে গেঁথে গেছে ওর মনে যে হঠাৎ হঠাৎই বুক ধরফর করে উঠছে। এমন নয় যে সে কিছু আশা করে, একটুও না, বরং এতটা অপ্রত্যাশা আর অবহেলা দেখে সেই পুরনো অনুভূতিগুলো আবারও জেগে উঠেছে। সবসময় তো আমি অপ্রয়োজনীয়, আজও ব্যতিক্রম কি? ভেতরে একটা কষ্টের ঢেউ বয়ে যাচ্ছে ধারার। সালমা বেগম সবাই বুঝলেন। একটু পর তিনি ওর পাশে এসে বসলেন, ওর মাথায় হাত রাখলেন, শান্ত কণ্ঠে কানের কাছে গিয়ে বললেন, মন খারাপ করিস না মা, সব ঠিক হয়ে যাবে। শ্রাবণ রাগী স্বভাবের ছেলে, কিন্তু খারাপ না, সময় লাগবে শুধু। আর তুই তো তোর চাচাতো ভাই বোনদের দেখতে পাবি, জান্নাতি তোকে দেখে কত খুশি হবে রে, তোকে দেখে ওর মুখে হাসি ফুটবে, একটু আনন্দ করে আসবি। ধারা কেবল মাথা চাকিয়ে হুম বলল, গলা দিয়ে কোনো শব্দ এলো না। তখন সামিউল শেখ আবার বললেন, আর তোর সেই চাচিকে নিয়েও চিন্তা করিস না, আমি নিজে কথা বলেছি করিম ভাইয়ের সাথে, ওর মুখ যেন তিতা না হয় সেটা খেয়াল রাখবে সবাই। আর তুই চিন্তা করিস না, আমি প্রতিদিন ওকে ফোন করে খোঁজ নেব। ধারা একটু কৃতজ্ঞতা চোখে তাকালো, যদিও মনে মনে ভীষণ চিন্তায় পড়েছে সে। সালমা বেগম আবার বললেন, আর শোন, তোর যাওয়ার আগে আমি ধারার জন্য একটা শাড়ি আর একটা হালকা লাল গোলাপি কামিজ কিনে আনবো। বৌমা তো একটু একটু সেজে থাকলে গ্রামের সবাই খুশি হবে। ধন্যবাদ সবাইকে। আজকের পর্বটি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। আর পরবর্তী পার্টের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই সেখান থেকে দেখে নিন। আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।